নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার বাগানের ফোটা ফুলের শুভেচ্ছা রইল সবার জন্য। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। তো বাগানে সুন্দর ফুল ফুটেছে, নতুন সকাল শুরু আর একটা নতুন সময়ের সূচনা হচ্ছে। হ্যাঁ, আমাদের জীবনে নতুন সরকার গঠন হয়েছে আর নতুন সময়ের একটা সূচনা হচ্ছে। তো দেখা যাক এই সরকার আমাদের সাধারণ মানুষের জন্য কতটা কি করে। তো আমাদের গ্রামের মানুষ, আমরা বাড়ির বউ, আমাদের তো থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, আমাদের জীবনটা তো এই রকমই। তাই আমি সকাল সকাল রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। আজ রান্না করব চিকেন, তার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর চিকেনটায় টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। আর রান্নাটা করছি একটা ছোট্ট আঁচের উনুনে। আঁচের উনুনটা ধরিয়ে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এইবার মশলাটা কষানোর পালা। জানেন তো, এই যে কালবৈশাখী ঝড় বৃষ্টি কদিন ধরে চলছিল না, এতে আমাদের গ্রামের মানুষদের ভীষণভাবে ক্ষতি হয়েছে। ধান যখন সবুজ থেকে সোনালি হলো আর বাড়ি নিয়ে আসার টাইম হলো, তখনই চলে এলো কালবৈশাখী ঝড় বৃষ্টি। ভীষণভাবে ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ধান জলের তলাতে, আবার কোথাও ভাসছে। হ্যাঁ, ধান চাষিরা কি কখনো দম থাকতে কম করে? না, তারা ধান জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে এসে বাড়ির ছাদে, বাড়ির উঠোনে শুকনো করছে। কি পরিশ্রম বলুন তো, প্রচুর পরিশ্রম। মানুষের ধান জমি থেকে তুলে আনতে যেই পরিশ্রমটা হতো, তার থেকে মনে হয় 10 গুণ বেশি পরিশ্রম হচ্ছে। যাই হোক, আর সম্পূর্ণ ধান তো আনাও যাচ্ছে না। আর আলুতে তো হয়েইছে মানুষের ক্ষতি। আলু তো বিক্রিই হয়নি, সব আলু পচে গেছে। এখনও বাড়িতে আমাদের আলু পড়ে আছে। আমাদের কথা তো ছেড়েই দিলাম, যারা অনেক অনেক চাষ করেছে তাদের তো বস্তাতেই আলু পচে গেছে। বলুন কতটা ক্ষতি মানুষের। জানি না, এভাবে চলতে থাকলে চাষিরা ওই জন্যেই সুইসাইড করে। বলুন কত কষ্ট হয়, কত কষ্ট করে তারা চাষ করে। তাই তো মানুষের কষ্টে মানুষ দাম না পেলে তখন কি করবে? কিছু তো উপায়ই থাকে না। আর আমি আজ যে মাংসটা রান্না করছি, এটা ওই ব্রয়লার মুরগি নয়, এটা হলো সে ক্যালভার্ট মুরগি, যেটা ভীষণ শক্ত হয়, অনেক সেদ্ধ করতে হয় আর আমাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে। তাই আমি আজ রান্নাটা এই ছোট্ট উনুনটাতেই করব। তাই একটু প্রথমে জল দিয়ে দিলাম। আর মাংসটা তো কুকারে সিদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি উনানেই করছি, বসে বসে এখানে হয়ে যাবে, তাই প্রথমে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে মাংসটা ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আর নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিয়ে অন্য কিছু কাজ করি। আমাদের জমিতে আপনাদের যে দেখিয়েছিলাম, ওই যে সুন্দর সুন্দর শাক সবজি হয়েছিল না, ওইখানেও জল জমে গেছে, গাছ নষ্ট হয়ে গেছে। মাঠের দিকে গেলে বড় কষ্ট হয়, তাই আর এখন যাই না, ভালো লাগে না দেখতে। আমার গাছ এত ভালো লাগে, আর সেই গাছ যখন মরে যায়, নষ্ট হয়ে যায়, আমি ভীষণ মন থেকে কষ্ট পাই। তাই আমার আর ভালো লাগছে না যেতে, তাই আমি খুব একটা যাই না। দিনের বেলা তো রোদ বেরিয়ে যায়, আর ওই দুপুর থেকে বিকেল থেকেই শুরু হয়ে যায় তাণ্ডব। ঝড় জল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় চারদিক। কোনো কিছু জিনিসই খুব বেশি ভালো নয়। যখন দেখবে কোনো মানুষের মুখে খুব মিষ্টি, খুব মধুর কথা, তখন দেখবে তার ভেতরে কিন্তু কোনো পরিকল্পনা রয়েছে আপনাকে কোনোভাবে কোনো কাজে লাগিয়ে আপনাকে ব্যবহার করার। তাই যে কোনো জিনিস, সব কিছু কিন্তু একটা লিমিট থাকা দরকার। সব কিছু লিমিটে হলে সব জিনিসটা ঠিক থাকে। এই যে গাছে জল না দিলে গাছ মরে যাবে, কিন্তু এমন জল নয় যে এই জলে গাছ বাঁচবে তো ঠিকই, বাঁচার পরে আবার মরেই যাবে। এই যে ভীষণ জল, এই জলে গাছ ডুবে গেছে, কোথাও পচে গেছে, সেই গাছ কি আর ঘুরে হবে? আর হবে না, সেগুলো মরেই যাবে। তাই কোনো কিছু জিনিসই বেশি ভালো নয়, সব কিছু জিনিসই একটা মাত্রার মধ্যে থাকা ভালো। বেশি যে কোনো জিনিস যখন বেড়ে যায়, তখন কিন্তু সেটা খুব খারাপই লক্ষণ। সেটা গাছের ক্ষেত্রেই হোক বা মানুষের ক্ষেত্রেই হোক, যে কোনো ব্যাপারেই হোক না কেন, বেশি জিনিসটা কখনোই ভালো নয়। বেশি পয়সার লোভ মানুষকে যেমন পাপের দিকে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এই যে ধরুন আমাদের বাংলা সিনেমার সমস্ত হিরো হিরোইন সবাই কী করলো? সবাই রাজনীতিতে নেমে পড়লো।
কিন্তু প্রথমে তো প্রচুর পয়সা কামিয়ে নিয়েছে, এখন তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে আমরা ফোন খুলি বা টিভি খুলি, তাদের মুখগুলো দেখছি সব শুকিয়ে গেছে। হ্যাঁ, ওই যে পয়সার লোভ। সিনেমা তো বাংলা সিনেমা এমনিতেই একটু কম চলে, আর মানুষ এখন হিন্দি আর সাউথ ফিল্ম বেশি দেখে। যাই হোক, যেটুকু ইনকাম হচ্ছিল তাতে সন্তুষ্ট না হয়ে সবাই রাজনীতিতে চলে গেল। জানে এখানে অনেক পয়সা, শুধুমাত্র কথা বিক্রি করেই, বিভিন্ন রকম কথা বলেই আমরা অনেক কামিয়ে নেব। কিন্তু দেখুন কি হলো শেষ পর্যন্ত, নিজেদের জায়গাটা একদম খারাপ করে ফেললো, তাই নয় কি? সবাই কত পছন্দ করত, যে যার একটা প্রিয় হিরো বা প্রিয় হিরোইন ছিল, সব মানুষেরই ছিল, কিন্তু এমন কিছু কাজ করে ফেলেছে যার জন্য নিজেদের জায়গাটা এত খারাপ করে ফেলেছে, ওই জায়গাটা হয়তো আর কোনো দিনই ভালো হবে না, বা ভালো যদি হয়েও যায় সেই জায়গাটা আর আগের মতো হবে না। কেন বলুন তো? এই যে একটা কেমন ব্যাপার হয়ে গেল, এই ব্যাপারটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। আমার মনে হয় সবাইয়ের এইভাবে রাজনীতিতে নামা উচিত হয়নি, তাই না? আপনারা কি বলেন? কেউ কেউ নেমেছিল ঠিক আছে, কিন্তু যেটা দেখলাম যে প্রত্যেকেই নেমে গেছে। এই কিছুদিন আগে কোয়েল মল্লিকও নামলো, কিন্তু সে বেশি দিন নামেনি, তবু সেও ভীষণভাবে কেমন একটা হয়ে গেল ব্যাপারটা। খারাপ লাগছে সত্যি, ভীষণ একটা খারাপ জায়গাতে পৌঁছে গেল। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। অতিরিক্ত লোভটা করে ফেলেছে, তার জন্যেই এত বড় পাপটা হয়ে গেল সবার জন্য। তো কি আর করা যাবে, যা হওয়ার তো হয়েই গেছে। যে যার নিজের জায়গাটা শক্ত করা দরকার। দু নৌকোতে পা দিয়ে চললে এই রকমই হয়। দু নৌকোতে পা দিয়ে চলা কখনোই উচিত নয়, তাতে হয় আমি ডুববো, না হয় নৌকো ডুববে। তাই নিজের জায়গাটা শক্ত থেকে আরও শক্ত করা দরকার। সেটা অনেক নিচু জায়গায় হোক না কেন, ধীরে ধীরে সেই জায়গাটা শক্ত করলে নিজে একটা পজিশানে আসা যায়। এই সোশ্যাল মিডিয়াতে দেখছি জিতের ছবি পোস্ট করে সবাই বলছে জিত কিন্তু তার নিজের জায়গাতে আছে। হ্যাঁ, সে কিন্তু বলেছে যে আমি যেই জিনিসটা বুঝি না সেটাই আমি পা বাড়াবো না। তাই তার নিজের জায়গাটা খুব সুন্দর আছে, তাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলতেও পারছে না। আর জিৎ বরাবরই আমার প্রিয় হিরো। জানি না কার কতটা ভালো লাগে, আমার কিন্তু জিতের সিনেমা যথেষ্টই ভালো লাগে। ফোন খুললেই ফোনে দেখছি ওই আবির মেখে সব ছেলেরা ভীষণভাবে বক্স বাজিয়ে নাচানাচি করছে, কিন্তু জিনিসটা ভীষণ ভালো লাগছে দেখতে। যাই হোক, আমারও দেখলে ভীষণ আনন্দ হয় আর আমরাও ভীষণ খুশি হয়ে যাই। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে, এই মানুষরাই এই কিছুদিন আগে ভয়ে জর্জরিত হয়েছিল যে কি হবে না হবে। তা এই জয়ের জন্য সবাই খুব আনন্দ করছে, করুক, সবাই হিন্দুদের জয় হয়েছে, সবাই আনন্দ করুক, সবাই আবির মাখুক, ও সবাই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে সবাই খুব নাচানাচি করছে। বেশ ভালোও লাগছে জিনিসটা। সত্যি ফোন খুললে, টিভি খুললে ওই একটাই জিনিস এই কদিন চলছে। এই কিছুদিন আগে চলতেছিল ভোট হবে, ভোট হবে, অমুক দিনে ভোট, এখানে ভোট, ওখানে ভোট। আবার এখন ওই জিনিসটা যেহেতু হয়ে গেছে ফলাফল, এখন শুধু নাচানাচি চলছে, আবির মাখা চলছে, এইসবই চলছে। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে মাংসটাকে আমি কষে ফেলেছি। অনেকক্ষণ টাইম লাগলো, অনেকবার ঢাকা দিয়েছি, অনেকবার নেড়ে চেড়েছি। আর এটা তো গ্যাস নয়, এখানে তো আমি আঁচ কমাতে পারবো না, তাই আমাকে এখানে বসে থাকতে হয়েছে। কখনো জ্বালন দিচ্ছি, কখনো আবার জ্বালানি টেনে নিচ্ছি। তো যাই হোক, আমি অর্ধেকটা কষা তুলে নিলাম, সবাই খাবে, আর অর্ধেকটা আমি বানাবো ঝোল। তো ওদেরকে কষাটা খেতে দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম আলু, আর ধনে পাতাটাও কুচিয়ে রেখেছি, ওটাও দেবো, দিয়ে এবার ঝোলটা বানাবো। বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এই মাংসটা কষাতে অনেকক্ষণ টাইম লাগে, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না। আমার না হাতের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, কখন থেকে নেড়ে চেড়ে চলেছি। তো যাই হোক, অ্যাট লাস্ট হয়েছে। তো এইবার আমি মাংসটাতে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আমাদেরও ওই ধানটা আপনাদের বলেছিলাম না, ধানটা ছাদে নিয়ে এসে শুকনো করতে হবে। আর আমাদেরও ধানটা না বৃষ্টিতে ভিজে গেছিলো, ওই যে শুকনো করার জন্য ছাদে মেলেছিলাম, তারপর ঢেকে রেখেছি, আর রাত্রে বৃষ্টি হয়ে তিরপলের ফুটো দিয়ে জল ঢুকে গেছে। আর ওটাকেও আমাদের শুকনো করতে প্রায় 4 দিন সময় লাগলো। আর বস্তাও হচ্ছে, বস্তা হয়ে গেছে, কদিন একটু পরিশ্রম হয়েছে ধানটার পেছনে, তাই ভালো মন্দ খুব একটা খাওয়াও হচ্ছিল না। তাই ভাবলাম আজকে সবাইকে একটু মাংস বানিয়ে খাওয়াই দুপুরে। আর মাংস তো বানিয়েছি, আর একটা জিনিস বানিয়েছি মোছার বড়া,
গাছের মোচার বড়া বানিয়েছি, আর তার সাথে তো আমার বাড়ির টক দইয়ের রায়তা অবশ্যই থাকবে। তো রান্না তো আমার হয়ে এসেছে, এরপর সবাইকে খেতে দেওয়ার পালা। এখন তো সুন্দর রোদ বেরিয়েছে, আবার বলা যায় না বিকেলে আবার মেঘ কালো করে কালবৈশাখী ঝড় বৃষ্টি সব চলে আসে, বলা তো যায় না কখন কি হয়। তাই আমি রান্নাটা যেহেতু বাইরে করছি, আমার হয়েও এসেছে, আমি ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নিয়ে চলে যাব। আর ওইদিকে চলছে খাওয়া দাওয়ার জন্য কলা পাতা কাটা। হ্যাঁ, অবশ্যই আমাদের রান্না বান্না কলা পাতাই খাওয়া হবে। একটু মাংস একটু ভালো মন্দ হলে ওর বাবা কলা পাতায় খেতেই পছন্দ করে। তো আমি বড়াটা তো গ্যাসেই বানিয়েছি, আর সেই পাশে আমি ঝোলটাও নিয়ে চলে যাই। তারপর এই যে বড়া দিয়ে দিয়েছি, রায়তাও বানিয়ে নিয়েছি। তো এবার ভাত দিয়ে দেবো, দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই যত্ন করে। বৃষ্টি হলেও কিন্তু বেশ ভালোই গরম আছে, তাই পাখার হাওয়াতেও যেন ভাত ঠান্ডা হচ্ছিল না। তাই ভাতটা বললাম যে কলা পাতা দিয়ে ভালোভাবে মিলে দাও, তাহলে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো তারপর আমি দিয়ে দিলাম প্রত্যেকের পাতে শসা পেঁয়াজ দিয়ে বানিয়ে রেখেছি রায়তা, কাঁচা লঙ্কা নুন সমস্ত দিয়ে ওটা দিয়ে দিলাম। ওদের রায়তা খেতে খেতে এত অভ্যস্ত হয়ে গেছে, রায়তা ছাড়া ওদের যেন ভাত অসম্পূর্ণ লাগে। তাই দুপুরবেলা রায়তাটা আমি প্রতিদিন নিয়ম করে বানিয়ে যাচ্ছি। তো এবার সবাইকে রায়তা দিয়ে দিলাম আর মাংস দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে ঝড় বৃষ্টিতে আমরা এখানে মোটামুটি তো আছি, মোটামুটি গ্রামের মানুষদের যা হয় আর কি, ক্ষতিগ্রস্ত তো হয়েইছে। তো যাই হোক, ভালো থাকার চেষ্টা করব। আর আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসব পরের ভ্লগে। ততক্ষণে কিন্তু সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে গল্প করা, ছোট ছোট কথা শেয়ার করা আমার একটা যেন অভ্যাসে দাঁড়িয়েছে। তাই গল্প তো আমি করতে অবশ্যই আসব। তো আজ এইখানেই শেষ করছি। টাটা।